আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই আলোচনা টোটালটাই বাংলাদেশের ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে। বাংলাদেশের ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেটের থেকে যদি স্পেসিফিক ভাবে বলি যে বাংলাদেশের ভিন্ন ব্র্যান্ডের একজন ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যেটা মোর পারফেক্ট হয়। সাইফ হাসান নামটা শুনে খুব বেশি অ্যাট্রাকশনস ক্রিয়েট হয় না। সাইফ হাসান অনেক আগে থেকেই শুনছি, বিভিন্ন সময় ন্যাশনাল টিমে খেলেছে, এসেছে গিয়েছে, কিন্তু এই মুহূর্তের এই ব্যাটার গত 5 থেকে 7টা ম্যাচে খেলা এই ব্যাটার যেভাবে নিজেকে নতুন ভাবে মেলে ধরেছেন, যেভাবে ছক্কা মারাকে নিজের সবচেয়ে সহজতম কাজে পরিণত করেছেন, যেভাবে গত 5 ম্যাচের মধ্যে 3টা টি-20-তে, মানে ইউ আর প্লেইং টি-20 ক্রিকেটস, এবং সেই টি-20 ক্রিকেটে ইউ আর গেটিং অনলি 20 ওভার্স। আপনাকে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। আপনার সেট হওয়ার সময় নাই যে আপনি 20 বলে 10 রান করলেন, তারপরে আপনি ধীরে সুস্থে 50 করে ফেললেন, আপনার স্কোরটা সম্মানজনক হলো, স্ট্রাইক রেট 80, নট লাইক দ্যাট। যেভাবে এই কঠিনতম ফরম্যাটে ফাস্টেস্ট ক্রিকেটে কনসিস্টেন্সি বজায় রেখেছেন, বাংলাদেশের সকল ক্রিকেটার, বাংলাদেশের হারিয়ে যাওয়া, প্রত্যাবর্তনের থাকা, অপেক্ষায় থাকা, কিংবা জাতীয় দলে এই মুহূর্তে অবস্থান করা সবার জন্য তিনি যেন একজন ব্যাটিং কোচের ভূমিকায়, মেন্টরের ভূমিকায়। গতকালকের ম্যাচের 15তম ওভার বাংলাদেশের ব্যাটিং ইনিংস, তার আগের ওভারে বাংলাদেশ 2 উইকেট দিয়ে দিল। অসাধারণ খেলছিল বাংলাদেশ, বাংলাদেশ ডমিনেটিং খেলছিল। জাকের আলী অনেক চুইংগামের সাথে সংগ্রাম করছিলেন, চুইংগাম চিবোতে চিবোতে মাঝে মাঝে বল কোন দিকে মারতে হবে, কোন দিকে হিট করতে হবে, কোথায় বল পিচ করে কোন দিকে যাচ্ছে, যেন একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন। চুইংগামের গোলক ধাঁধায় পড়া জাকের আলী তখন শেষ পর্যন্ত শত চেষ্টার পরে, অসম্ভব চেষ্টার পরে, অসম্ভব প্রচেষ্টার পরে খোদা তার দোয়া কবুল করে তাকে আউট করে ড্রেসিং রুমে পাঠিয়ে দিলেন। তারপরের বলেই শামীম হোসেন পাটোয়ারি গন। বাংলাদেশ ডমিনেটিং জায়গা থেকে দুরু অবস্থায়। তারপরের ওভারটা রশিদ খান করতে আসেন। রশিদ খান যখনই বল করতে আসেন তখনই বাংলাদেশের উইকেট পড়ে। টি-20 মেজাজে ব্যাটিং করা, 23 বলে 40 রানে ওই সময় অপরাজিত থাকা সাইফ, যিনি ফ্লোতে রয়েছেন, যিনি পিটিয়েছেন, তার আগে মোটামুটি আরো 3টা ছক্কা মেরেছেন, 2টা 4 মেরেছেন, 23 বলে 40 মানে অলমোস্ট 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। সেই তিনি রশিদের 15th ওভার, ইনিংসের 15th ওভারটা ঠেকিয়ে দিলেন। যেভাবে ডিফেন্স করেছেন মনে হচ্ছিল যে সাইফ হাসান রঙিন পোশাকে টেস্ট খেলতে নেমেছেন। এখানটা আসলে ম্যাজিক। বাংলাদেশের যে সেই সময় রানা বল দরকার ছিল, মানে এমন একটা সিচুয়েশন, কি বলবো, প্রতি বলেই রান দরকার। বাংলাদেশের ওই ওভার মেডেন দেয়ার পরের 5 ওভারে প্রয়োজন 35 রান, 7 করে লাগে। রাশিদের সেই ওভারে তিনি কোনো ধরনের উইকেট হারানোর, উইকেট বেলানোর, রান নেয়ার চেষ্টাটা পর্যন্ত করেন নাই। 6 বলে 4টায় সলিড ডিফেন্স করা সাইফ পরের ওভারে আবারও আক্রাসী রূপে আরো 2টা ছক্কা মারলেন। 47 থেকে 53-তে যখন পৌঁছালেন, মিড উইকেটের উপর দিয়ে ওই বিশাল ছক্কা মেরে 95 মিটার্স, বুঝিয়ে দিয়েছেন যে কখন আসলে কোন মেজাজে খেলতে হয়। টি-20ও মাঝে মাঝে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মোমেন্টাম শিফটিং এর কারণে, যে ইউ হ্যাভ টু প্লে লাইক আ টেস্ট ক্রিকেটার। এই সাইফ হাসানকে আপনি দেখেন, ওপেনিং এ বাংলাদেশের হয়ে খেলেছেন, এশিয়া কাপেই তো খেলেছেন, ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে 50s পেয়েছেন। এর আগে সাইফের পজিশনটা হলো নাম্বার 4, যে নাম্বার 4 নিয়ে নানা ধরনের আলোচনা, নানা ধরনের বিতর্ক, আপনারা সবাই জানেন। নাম্বার 4 সাইফ নাম্বার 4-এও নিজেকে প্রমাণ করলেন। প্রায় 200 স্ট্রাইক রেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তার প্রত্যাবর্তন। সেই সাইফকে আবার নামিয়ে আনা হলো নাম্বার 3-তে। পুরো সিরিজে, সবশেষ সিরিজে আফগানিস্তানকে ধবল ধোলাই, হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ করা সিরিজে তার ব্যাটিং অর্ডার নাম্বার 3। সেই নাম্বার 3-তে আবারও তিনি প্রমাণ করে দিলেন যে তিনি আসলে অন্য ধাঁচের ক্রিকেটার। ক্রিকেটিং শটস যার ঝুলিতে রয়েছে, কনফিডেন্স যার ঝুলিতে রয়েছে, অ্যাগ্রেশন যিনি অ্যাচিভ করেছেন লাস্ট 4 ইয়ার্স, সেই সাইফ হাসান যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মোমেন্টাম বাংলাদেশের ফেভারে ডিসফেভারে যেভাবেই থাকুক না কেন, ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। ওই যে বললাম যে রশিদ খানকে মেডেন দেয়া, তারপরে থাকলো আর মাত্র 30টা বল, রান করতে হবে 35। সেই সাইফ পরবর্তী সময় এতটা অ্যাগ্রেসিভ হলেন যে বাংলাদেশ 2 ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে গেল। মানে 35 বাংলাদেশ তুলেছে পরে 3 ওভারে।
বাংলাদেশি ব্যাটাররা জাকের আলী অনেকের কথা বলতে পারেন, শামীম হোসেন পাটোয়ারির কথা বলতে পারেন, রিশাদের কথা বলতে পারেন, মনে করতে পারেন সেকেন্ড ম্যাচটায় রাশিদ খানকেই চার্জ করার চেষ্টা করেছেন, বিভ্রান্ত হয়েছেন। একই টাইপের গুগলি বারবার বিভ্রান্তি ছড়ায়, কিন্তু সাইফরা তারপর ম্যাচ বের করে আনেন। নুরুল হাসান সোহান টানা 3 ম্যাচে অপরাজিত, সবশেষ 6 ম্যাচের 5টায় অপরাজিত। এই ডিসকাশন, এই আলোচনাগুলো হবে না, হয় না। বাংলাদেশের ক্রিকেটে কিছু কিছু ক্যারেক্টার এই মুহূর্তে আবির্ভূত হয়েছে, যেই ক্রিকেটাররাই আলটিমেটলি ম্যাচ উইনার, যেই ক্রিকেটাররাই বাংলাদেশকে ম্যাচ জেতান। খেয়াল করে দেখুন সবশেষ ম্যাচে সাইফের ব্যাটিং, তার সেই 68 রানের ইনিংসটা কি অসাধারণ! 7টা ছক্কা, 42 রান করেছেন তিনি ছক্কা মেরে। টপে ছুঁয়ে একটা বল পেছনে গিয়ে ছক্কা হওয়া ছাড়া বাকি 6টা ছক্কা যেভাবে মেরেছে, যেভাবে ফ্লিক করে লেগ সাইডের উপর দিয়ে ছক্কা মারেন, মিড উইকেটের উপর দিয়ে যেভাবে চার্জ করেন, যেভাবে বলগুলো হারিয়ে যে স্টেডিয়ামের বাইরে চলে যায়, এই ছক্কাগুলোর জাস্ট হচ্ছে আপনি ক্রিকেটার আর ক্যারেক্টারটাকে যদি ব্লার করে দেন, মনে হবে ব্যাটিং করছেন ইন্ডিয়ান বা অস্ট্রেলিয়ান আর ইংল্যান্ডের কোনো ক্রিকেটার। পাওয়ার হিটিং কোচেস আসেন যান, বাংলাদেশের ক্রিকেটাররা প্রত্যেকটা বলেই পাওয়ার হিট করতে যান, কিন্তু সেই পাওয়ার হিটারদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ডমিনেটিং ক্যারেক্টার যিনি সাইফ হাসান, সেই তিনি 170 স্ট্রাইক রেটের সাইফ হাসান, সেই তিনি দলকে জেতানোর জন্য বোঝেন যে কোন ওভারটা এই পাওয়ার হিটিং এর মোমেন্টামে থাকার পরেও টেস্ট মেজাজে খেলতে হবে। এশিয়ান গেমসে প্রথম 50 পেয়েছিলেন মালয়েশিয়ার এগেনস্টে, তারপরে দলে নেই। বড় দল মানেই হচ্ছে সাইফ হাসান পারেন না, এই যে একটা তকমা, বড় দল মানেই তিনি ব্যর্থ হবেন, এই যে একটা রিয়েলিটি। সাইফ হাসানদের ব্যাপারে যখন আলোচনা করা হয়, তাদের দলে নেওয়া উচিত, ফেরাতে হবে, ফেসবুক কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মে সবার যে নাক সিটকানোর একটা প্রভাব, সবকিছুকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশ দলের পরের টি-20 বিশ্বকাপের সেটআপটা যদি আমরা ভাবি, সেই জায়গাটায় আপনি যদি 3 জন ব্যাটারের কথা চিন্তা করেন, যে যাদের অবশ্যই থাকা উচিত, থাকতেই হবে, এদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, সাইফ হাসানের নামটা আপনাকে বলতে হবে। আপনি যদি 1 নম্বরেও সাইফের নাম বলেন, অ্যাকর্ডিং টু হুইজ অ্যাকুরেশন, অ্যাকর্ডিং টু হুইজ গেম সেন্স, অ্যাকর্ডিং টু হুইজ কনসিস্টেন্সি অ্যান্ড পারফরমেন্স, তাতে কি খুব বেশি ভুল হবে? হবে না ভাই। সাইফকে দেখে আমি কেন বললাম যে সাইফকে হওয়া উচিত বাংলাদেশ দলের এখন ব্যাটিং কোচ, শেখা উচিত। কেন? কারণ টি-20 মানেই প্রত্যেকটা বলে আপনি ছক্কা মারবেন তা না। টি-20 মানেই আপনি যে কোনো বোলারের এগেনস্টে চড়াও হবেন তাও না। এর বাইরে সাইফ হাসান যে এক্সাম্পলটা সেট করেছেন, সেটা হচ্ছে আই এম রেডি টু প্লে ফর এনি পজিশন। টপ 4 এর সবগুলো জায়গাতেই ব্যাটিং করেছেন, সবগুলো জায়গাতে সাকসেসফুল হয়েছেন, সবগুলো জায়গাতে তাকে টিম ম্যানেজমেন্ট এমন একটা সিচুয়েশনে খেলিয়েছে যেই সময়টায় বাংলাদেশ রিয়েলি আন্ডার ক্রাইসিস। নাম্বার 3 আমার অবভিয়াস চয়েস লিটন কুমার দাস যখন থাকেন না, ভাবতে পারেন ইনজুরি কারণে লিটন আউট, ইনফর্ম ব্যাটার, ক্যাপ্টেন, ঠিক ওই সময়টা ওই রেসপন্সিবিলিটি তিনি নিয়েছেন। ওপেনিং এ যখন আমাদের ওপেনাররা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারছেন না, তাকে তুলে দেওয়া হলো 4 থেকে ওপেনিং এ, সেখানটায় গিয়ে তিনি পারফরমেন্স করেছেন। দলে ঢোকার পর কোন পজিশনে খেলবেন সেটা নিয়ে যখন একটা কি বলবো, মানে এমন সিচুয়েশন, বিভ্রান্তিমূলক সিচুয়েশন, সাইফের ব্যাটিং অর্ডারটা কোথায় হবে, নাম্বার 4 এ খেলিয়ে দেওয়া হলো। প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছেন দিস সাইফ হাসান ইজ আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার দ্যান এনি পাস্ট। সো আমার কাছে মনে হয় বাকিদের শেখার রয়েছে। একজন ক্রিকেটার 4 বছর পর জাতীয় দলে কামব্যাক করার পর যেভাবে নিজেকে চিনিয়েছেন, স্টাবলিশড করেছেন, পারফর্ম করেছেন, জয়ের বড় ভূমিকা রেখেছেন, অন্যরা যারা 3-4টা 0 মেরে একটা ইনিংস ভালো খেলে থিতু হন, মনে করেন যে না আমার কাজটা আমি করে ফেলেছি, তাদের একটু হলেও তো সেই বোধ শক্তির উদয় হওয়া দরকার নাকি?